সবাইকে স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। মাঝখানটাতে বেশ কয়েকদিন একাদশী পালন করি নাই। কারণটা ঠিক বলতে পারবো না। মাঝখানে আসলে কি হয়েছিল, শরীরটা খুব একটা ভালো ছিল না। এরপর ভাবলাম যদি শরীরের চিন্তা করতে থাকি তাহলে হয়তো কোনোদিন এইরকম উপবাস করতেই পারবো না। কারণ মানুষের শরীর তো অসুখ থাকবেই। তো এগুলা নিয়েই আর কি চলতে হবে। তো জীবনে সব কাজে যদি করতে পারি তাহলে একটু ধর্মও তো করা উচিত, তাই না বলেন? তো সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একাদশী থাকবো আজকে, কিন্তু একাদশী থাকলেও তো রান্না বান্না করতে হবে, কারণ সবাই তো আর একাদশী থাকবে না। সার বাবাকে বললাম, সে বললো যে থাকবে না। এমনিতে সে কিন্তু আগে আমার সাথে একাদশী থাকতো, জানি না এবার কেন থাকলো না। যাই হোক, যেহেতু থাকবে না তাহলে আমি একাই থাকবো। তো এদিকে হচ্ছে আমার ভাই আর আমার বর আর হচ্ছে আমার বাচ্চা কাচ্চা, এদের জন্য রান্না বান্না করব। তো এখানে নিরামিষ রান্না করবো। একাদশীর দিন নর্মালি নিরামিষই খাওয়াটা উচিত। তো নিরামিষের জন্য এখানে পটল ভাজি করব আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য নিরামিষ করবো না, ওদেরকে পেঁয়াজ দিয়েই ঢেঁড়স ভাজি করে দেবো। আর হচ্ছে বড়দের জন্য হচ্ছে নিরামিষ তরকারি করবো আর হচ্ছে পটল ভাজা করব। আর আমার জন্য হচ্ছে পরে রান্না বান্না করব। দেখি কি রান্না করা যায়, বাসায় কী আছে খুঁজতে হবে। তো খোঁজাখুঁজির পর যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে যে বাসায় যে সূর্যমুখী তেল সেটা শেষ হয়ে গেছে। আর তার সাথে হচ্ছে একটু সাবুদানা আছে। আর কাঁচা বাদাম সবসময় বাসায় থাকে। আর সিন্ধুক লবণটাও সবসময় থাকে। তো মোট কথা বলতে গেলে শুধু তেলটাই নেই, শুধু ঘি দিয়েই রান্না করবো আজকে তেলের পরিবর্তে। তো আমি যতটুকু জানি আর কি, আমি আমার জ্ঞান অনুযায়ী বলতেছি যে সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে খেতে হয়। তো এদিকে হচ্ছে সবজি কাটাতে হয়ে গেছে, এখন ধুয়ে তারপর হচ্ছে আবার কাটতে হবে, কারণ ঢ্যাঁড়স তো বুঝিনি, ঢ্যাঁড়স কি কখনো কেটে ধোয়া যায়? ধুয়ে তারপর কাটতে হয়। তো এদিকে হচ্ছে এই যে ঢ্যাঁড়স কাটতে বসলাম। তো রান্না বান্না করবো আজকে, ভাবতেছি কি ব্লগ বানাবো। একবার ভাবতেছিলাম বানাবো না, নিরামিষ রান্না করলে দেখা যায় যে রেসিপি দেখানোর মতো কিছু নেই। আর বাচ্চাদের স্কুল বন্ধ আছে। আমার ভাইয়ের আজকে বিকেলবেলা ডিউটি, যার কারণে আজকে সকালবেলা খুব একটা চাপও নেই। তাই ভাবলাম যে একাদশীটা করি, অনেক দিন ধরে করা হয় না। আগে তো রেগুলার করা হতো, আগে ওই বাসায় থাকতে, বিশেষ করে একসাথে যখন থাকতাম তখন দেখা যেত যে বাসার সবাই একাদশী করতো। তো তাদের সাথে সাথে দেখা যেত যে আমি একা একা কী রান্না করে খাবো, তাহলে আমিও একাদশীই করতাম। তো এইভাবে আর কি সবসময় থাকা হতো। তারপর আলাদা বাসা নেওয়ার পরেও কয়েকবার আমি থেকেছি। তারপর হচ্ছে যক্ষা হলো, যক্ষা হওয়ার পর আর থাকতে পারলাম না। একটা লম্বা ব্রেক পড়লো। তারপর হচ্ছে মাঝখানে আরেকবার অসুস্থ হয়েছিলাম, জ্বর হয়েছিল। এইভাবে টুকটাক করতে করতে দেখলাম যে অনেকটা সময় পার হয়ে যায়। তাই অসুস্থতার চিন্তা করে আর শরীরের চিন্তা যদি করি তাহলে আর অন্য কিছু করতে পারবো না। যেহেতু ভালো মন্দ খেতে পারতেছি, সব কিছুই করতে পারতেছি, কিন্তু একাদশীর বেলায় কেন করতে পারবো না? এটা নিজের মনকে বোঝাতে হয় আসলে, সত্যি কথা বলতে নিজের মনকে বোঝাতে পারলে সব কিছুই করা যায়। এদিকে হচ্ছে ছেলে মেয়ের জন্য পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজি করতেছি। নিরামিষ করতেছি না, এটা শুধু ওদের জন্যই করতেছি। এর জন্য পেঁয়াজটা ব্যবহার করলাম। সুখ মনে হয় মানুষের কপালে খুব বেশি দিন সয় না, এটা বাস্তব প্রমাণ আমরা অনেক সময় পেয়ে থাকি। কথাটা কেন বললাম বলেন তো? খবরটা পেয়েছি হচ্ছে নূপুরের কাছ থেকে, শুনলাম ওর নাকি অনেক প্রবলেম হইতেছে, যেটা শুনেছি আর কি ওর থাইরয়েড হয়েছে। থাইরয়েডটা খুব একটা সিরিয়াস প্রবলেম না, এটা হচ্ছে ডায়াবেটিকের মতো, অনেকেই থাইরয়েডের রুগী থাকে। যেমন আমার দেখা দৃষ্টিতে অনেক মানুষকে আমি দেখেছি তারা সবসময় মেডিসিন নেয় আর কি। সবসময় যেরকম সুগারের পেশেন্টদের মেডিসিন খাইতে হয়, যাদের একটু প্রেশার থাকে, হাই প্রেশার, তারা যেমন সবসময় মেডিসিন নেয়, সেভাবে থাইরয়েডের রুগীদেরও মেডিসিন নিতে হয়। তো এরকম একটা ব্যাপার, ও হয়তো ঠিক মতো জানে না, অনেক ভয় পাইছে। যাই হোক, আর সবচেয়ে বড় কথা কি জানেন? ওইখানে যে মানে আমাদের এলাকায় যে মির্জাপুর, ওইখানেই তো হাসপাতাল আছে, সেখানে ডাক্তার দেখাইছে। উনি নাকি বলছে যে থাইরয়েড থেকে গলায় ক্যান্সার হয়, হতে পারে হয়তো বা। কারণ বর্তমানে আসলে চিকিৎসাবিদ্যাটা, আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না, চিকিৎসাবিদ্যাটা এমন হয়ে গেছে যে মানুষের চিকিৎসার ক্ষেত্রে মনুষ্যত্ববোধ কম, ব্যবসাটা বেশি হয়ে গেছে। মানুষকে, রুগীকে ভয় দেখাতে পারলে মনে করেন যে টেস্ট করানো যায়, টেস্ট করাতে গেলে দেখা যায় টাকা পয়সা একটু বেশি ইনকাম করা যায়। এইরকম একটা ব্যাপার আর কি, এটা সব জায়গাতেই হয়। ওকে হয়তো ভয় দেখাইছে। আর ডাক্তাররা, আপনি যখন অসুস্থ হবেন তখন যেভাবেই অসুস্থ হোক না কেন, যে রোগেই আক্রান্ত হোক না কেন, তখন যদি ডাক্তার আপনাকে কোনো কিছু একটা বলে, সামান্য একটা জিনিস, তাহলে কিন্তু আপনি একটু বেশি ভয় পাবেন। এটা স্বাভাবিক।
এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তারপরেও আমার যতটুকু ধারণা, আপনারা হয়তো সবাই জানেন যে থাইরয়েড সমস্যাটা কম বেশি অনেকের ভেতরেই থাকে এবং মেডিসিন নিলেই ঠিক হয়ে যায়। মেডিসিন নিলে ঠিক হয়ে যায় বলতে এটা কন্ট্রোলের ভেতরে থাকে, সবসময় মেডিসিন খেতে হয় আর কি। আমার যেমন সুগার আছে, এটা কিন্তু আজকালকার অসুখ না, এটা অনেক দিন আগে হয়েছে আমার। আমার মেয়ে যখন 3 বছর বয়স, তখন থেকেই 3 বছর বয়স, তখন আমি আর কি টেস্ট করছিলাম, তখন আমাকে বলছিল যে বর্ডার লাইনে আছে, তখন আমাকে বলছিল যে আপনি একটু দেখে শুনে থাকবেন, কিন্তু আমি তখন আর দেখে শুনে থাকিনি, যার ফলস্বরূপ আমি এখন একদম পুরোপুরি একজন ডায়াবেটিক পেশেন্ট। আমাকে ওষুধ নিতে হয়, মানে খেতে হয় আর কি। আমি করবো না, না বলে না বলে আমি একাই করবো, আমার কি জানাস তোমার করার দরকার নেই, আমি একাই করবো, তোমার না বলে আরো ভালো হবে, তুমি বলে সবাই মিলে প্যান প্যান করবো, ওই কি না ওই কি না খাওয়া খাওয়া আমার কম হয়ে যাবো গা। তুমি একা একা করে বেশি করে খেয়ে নাও। রান্না করে খাবো। ঠিক আছে। অনেক রান্না করা হয়ে গেছে, নিরামিষ তরকারি, পটল ভাজা, পোলা বানানি, ভেন্ডি ভাজা, ওগুলো দিয়ে খাইয়া দেবো। ঠিক আছে। তুই একাদশী থাকবি? তুই একাদশী থাকবি। সকালবেলা ঢেলে ছেলে ভাত খাইছে আলু ভর্তা দিয়ে, অনেক আমি একাদশী একাদশী থাকবো। আমি এরকম একাদশী থাকবো, সকালে ঢেলে ছেলে ভাত খেতে আর একাদশী। আমরা দেওয়া করে বইয়ের দিকে একটু তাকান, পড়ার জন্য তো বইটা দিচ্ছি। তাড়াতাড়ি বইয়ের দিকে তাকা, আর না খেলে তাহলে তো নিয়ে যান না। প্রথমে স্নান দান করে ঠাকুর পূজা দিয়ে তারপর রান্নাঘরে আসলাম। তো সবার আগে তো যারা একাদশী থাকবে না তাদের জন্য রান্না করেছি। তারপর হচ্ছে এখানে আমার জন্য প্রিপারেশন নিতেছি কী খাবো। তো প্রথমে দুধ জাল করতেছি, দুধ তো খেতেই হবে, এটা খেলে অনেক ভালো এনার্জি পাওয়া যায়। এইদিকে দেখেন ওদের জন্য ঢেঁড়স ভাজি করছি, এটা আমার ছেলে মেয়ের জন্য করছি। আর এদিকে হচ্ছে পটল ভাজি করছি, পটল ভাজি দানিং খেতে আমার এত ভালো লাগে। আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারি, একটু বেশি করে মুগ ডাল দিয়ে করছি। আর এখন হচ্ছে আমার জন্য একটা তরকারি রান্না করবো, অবশ্য এটা তরকারি না। দেখেছিলাম ইউটিউবে সাবুদানার পোলাও, আমি জানি পোলাও তো হবে না, জানি না কী হবে, যাই হোক যা হবে তাই হবে আর কি। তো এদিকে হচ্ছে একটু কিশমিশ দিলাম, সাথে একটু ঘি দিলাম। যেহেতু তেল নেই তাই ঘিয়ের পরিমাণ একটু কম দিয়ে রান্না করতে হবে, বুঝেই তো ঘিয়ের একটু দাম বেশি, একটু কম খরচ না করলে কি আর হয়। এখানে অল্প একটু পটল দিয়েছি আর একটু জল দিলাম, কারণ তেলের পরিমাণ কম তো ভাজা ভাজা হবে না। এদিকে হচ্ছে বাদামের সাথে আলু সিদ্ধ করেছিলাম, সেই আলুগুলো হাত দিয়ে চেপে চেপে একটু ভেঙে দিলাম, যাতে আলাদা করে কাটার দরকার না হয়, যেহেতু সেদ্ধ করা আলু, আলু দিলে ঝোলটা একটু ঘন হবে, খেতে বেশি ভালো লাগবে আর কি। তো এইদিকে আমি কয়েক পিস বেগুনও দিয়েছি। আমি জানি না যে কী কী সবজি খেতে হয়, তবে আমি শুনেছি যে যারা সবসময় একাদশী করে তারা সব রকমের সবজি দিয়েই খেতে পারে। অনেকে আছে যারা মানে মন্দিরে থাকে পুরোহিত, তারা নাকি কিছু বেছে বুছে সবজি আর কি ব্যবহার করে। এই যে সম্ভব রেডি হয়েছে, কোথায় যাবা? হাত থেকে মুখ সরাও, বলো কোথায় যাবা? আমি কি লাগে তোমার? আমি কি হয় তোমার? কি কে কুমুনা? কে এটা কুমুনা আবার কেমন কথা? দাদা হয় দাদা বলবা না? ঠিক আছে, কেন বলবা না? দাদা কেন বলবা না? তোমার তো দাদা হয়। দাদা হলে তো দাদাই বলতে হয়, এটা কি ঠিক? দাদা হলে দাদা না বললে কেমন শোনায়? তুমি আমার চেয়ে বড় কেন? তুমি তো আমার থেকে ছোট অনেক। বড় হয়ে গেলে ঠিক আছে, আমি তোমার দাদা বলবো। জানো এটা হাসি দেওয়া তো, দাঁতগুলো দেখি আজকে ব্রাশ করছে, পরিষ্কার হয়েছে কিনা। একেবারে মুক্তের মতো চিকচিক করতেছে। উঠো। সারাটা বিকাল বেলা কানতে কানতে বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে। যাবে হচ্ছে উনি বেড়াইতে, কিন্তু কেউ নিয়ে যায় না। এখন হচ্ছে গাছে জল দিব, সকালবেলা আজকে দেওয়া হয়নি, যার কারণে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হয়েছে কি, দেখেন আমার তুলসী গাছগুলো হচ্ছে পাতা কেমন হয়ে গেছে, দেখছেন? পাতাগুলো টইলে গেছে, কারণ জল নেই, এই কারণে জল দেওয়া হয়নি। একদিন জল না দিলে টবের গাছ না, তাহলে গাছের অবস্থা ভয়াবহ হয়ে যায়। এই গাছের যে রিন্ডিলি গাছ ছিল, পাতা সব কেটে দিছি।
পাতা কেটে দিলে নাকি ফুল আসে, এই জন্য পাতা সব কেটে দিছি, যাতে ফুলের স্টিক বেশি আসে, এই জন্য আরো বানাই। ঈশান বাবা এখন যাইতেছে। ঈশান, আমার জন্য বাদাম নিয়ে এসো তো। বাদাম নিয়ে এসো, তুমি তো যাইবে আনছো বাজারে। ঠিক আছে, ঠিক আছে, আনো নাও না। তুমি যাবে সেই রাস্তা, তোমার কষ্ট না মধ্যে লাইনো না, আর কি করবো? ঠিক আছে, আইনো না। একটা জিনিস দেখাইতে আসলাম আপনাদের। জিনিসটা হচ্ছে কি, একটু আগে দেখাইছিলাম না যে গাছের পাতা সব টইলে পড়ছিল, মানে মরা মরা হয়েছিল। এখন জাস্ট দেখেন গাছের পাতাগুলো, একটু জল দিয়ে গেছে একটু আগে, দেখেন গাছের পাতাগুলো একদম ফ্রেশ হয়ে গেছে, একদম তরতাজা ফ্রেশ। মানে জলের কারণে, জলের অভাবে হইলে এগুলো এরকম হয়, আবার জল দিলে ঠিক হয়। তুলসী গাছটা আমার অনেকটা বড় হয়েছে, বড় হইতে হইতে এখন বাইরে চলে গেছে বারান্দা থেকে। মন থেকে কোনো কিছু চাইলে মানে ভগবান সেটা দেয় আর কি। কেন বললাম কথাটা, কারণটা বলি। আমি যখন প্রথমে এই বাসাতে আসি, তখন হচ্ছে আমার কাছে একটা মাত্র তুলসী গাছের টব ছিল। তো তখন দেখা যেত কি, পূজা করতে গেলে তুলসী পাতা কম হইতো, ঠিক আছে। তো আমার শ্বশুরমশাই আবার সবসময় পূজা করতে আসে না, মাঝে মাঝে আসে, যেদিন মন চায় সেই দিন আসে আর কি। তো রেগুলার আমি পূজা দিই। তো যখন পূজা করতে গেলে আমার কাছে খুব খারাপ লাগতো যে তুলসী গাছ পর্যন্ত মানে পাতা তাও দিতে পারি না ভগবানকে, তখন মনের মধ্যে কষ্ট লাগতো। তারপর আমি যখন বাড়িতে গেলাম, আমার বাবার বাড়িতে, তারপর ওখান থেকে তুলসী গাছের যে মন্দির আছে যেগুলো বীজ, সেগুলো নিয়ে আসলাম। তারপর আমার যে একটা তুলসী গাছ ছিল, সেখানে দেখলাম অনেকগুলো বীজ হয়েছে। তারপর সেই বীজগুলো ফালাতে ফালাতে এখন আমার বাসায় এত বেশি তুলসী গাছ হয়ে গেছে, মানে এখন দেখা যায় প্রয়োজনের চাইতে বেশি তুলসী পাতা ছিঁড়ে ছিঁড়ে আমি পুজো দিতে পারি, এবং কখনো কম তো হয়ই না, বরঞ্চ দেখা যায় সবসময় গাছ, মানে তুলসী গাছটা খুব ভালো হয়েছে আর কি। এর জন্য মনে মনে ভাবি যে ভগবানের কাছে কোনো কিছু মন থেকে চাইলে মনে হয় ভগবান সেটা তার পূরণ করে আর কি। যখন আমি তুলসী পাতা ছিঁড়তে যাই পূজা করার সময়, তখন তুলসী গাছ থেকে তাকে আর ভাবি যে একটা সময় আমি ভাবতাম যে তুলসী গাছের পাতাও শেষ হয়ে যেতেছে, মানে পূজা দিতে যাবো, এখন তুলসী গাছের পাতাও শেষ হয়ে যেতেছে। আর এখন তুলসী গাছের দিকে তাকায় আর ভাবি একটা তুলসী গাছের পাতা আমি ছিঁড়ে শেষ করতে পারি না। প্রতিদিনে ছিঁড়তেছি, প্রতিদিনে পূজা দেয়, কিন্তু কখনো কখনো এমন হয় না যে গাছের ডাল খালি হয়ে গেছে, পাতা নেই, এরকম কখনোই হয় না। এর জন্য আর কি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভগবানের কাছে মন থেকে অবশ্যই চাইবেন, অবশ্যই ভগবান সেটা আপনাকে দিবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। জানি না যার কাছে বাদাম আনতে দিচ্ছি সে আনবে কিনা, যদি বাদাম আনে তাহলে আবার পরে দেখাবো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।